নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই পর্বে যেটা আলোচনা হবে যে ক্লাব, এনজিও, ট্রাস্ট, সমিতি যারা সংগঠন করছেন বা কোঅপারেটিভ যারা করছেন, এইগুলো সংস্থা পরিচালনার সঠিক নিয়মটা কী। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই সংগঠন করেছেন, এনজিও করেছেন, ক্লাব করেছেন, ট্রাস্ট করেছেন, কিন্তু তারা কীভাবে পরিচালনা করবে তা জানে না। শুধু রেজিস্ট্রেশন রয়েছে অথবা অ্যাক্টিভিটি করছেন, কিন্তু বাকি যে কীভাবে পরিচালনা করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনটা জানা নেই। তার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম বা এনজিওকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তো এই বিষয়ে আজকে মূল আলোচনা। আজকের এই আমাদের পশ্চিমবাংলার কথাই বলবো আমি। পশ্চিমবাংলায় প্রচুর এনজিও, মানে আপনি যদি আজকে ডেট অনুযায়ী যদি বলতে চাই, প্রায় 4,500 এনজিও রয়েছে, যেখানে প্রায় 80% এনজিও অ্যাক্টিভ নয়। রেজিস্ট্রেশন রয়েছে, কাজও করছে, কিন্তু তারা সঠিক নিয়মে কাজগুলো করছে না। আমি বিভিন্ন এনজিওতে কনসালটেন্সি, মনিটরিং এবং ট্রেনিং করতে গিয়ে দেখেছি যে অনেক কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো থাকার কারণে তারা এনজিওকে এগিয়ে নিয়ে যেতে পারছে না এবং সঠিক কী নিয়ম তা জানে না। তার জন্য বিভিন্ন রকমের সমস্যা বা নিজের এনজিওকে ডেভেলপ করতে অসুবিধা হচ্ছে। তা আমি প্রথমে ক্লাব, সমিতি, কোঅপারেটিভ, এগুলো যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে রেজিস্ট্রেশন রয়েছে, তাদের ক্ষেত্রে প্রথমে পয়েন্টটা হবে যে যাদের সোসাইটি রেজিস্ট্রেশনে যাদের রেজিস্ট্রেশন রয়েছে, তারা প্রত্যেকেই প্রতি বছর রেনুয়ালটা করতে হবে। এটা ভুলবেন না। এই রেনুয়ালটা মাত্র 25 টাকা দিয়ে করতে হয়। এই 25 টাকা দিয়ে না করলে সেটা পরবর্তীতে 2,000 চলে যায়। ফাইন দিয়ে, মানুষকে দিয়ে, অন্য এজেন্সি দিয়ে কাজ করাতে গিয়ে চার্জ দিয়ে প্রতি বছর 1,500 বা 2,000 টাকা মতো খরচা হয়ে যায়। আর না হলে তখন 1,000 টাকায় আপনার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা প্রথমে আপনারা যাদের সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে, তারা কিন্তু প্রতি বছর অত্যন্তপক্ষে রেনুয়ালটা করে রাখবেন, না হলে আপনার রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি থাকবে না। এবার আমি ট্রাস্টের ক্ষেত্রে যাব। ট্রাস্ট রেজিস্ট্রেশন যারা করেছেন, যে সমস্ত এনজিও, তাদের প্রতি বছর রেনুয়ালে কোনো ব্যাপার নয়। তবে তাদের অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকের কমিটিতে যারা কমিটি ছিল তারা কমিটিতে নেই। তাদের কমিটির মধ্যে ধরুন আগে যারা ছিল, এখন তাদেরকে একটা ম্যানুয়ালি রেজুলেশন করে বাদ দিয়ে তারা নিজের মতো করে কমিটিটি চালাচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ। আপনাকে আবার অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে অ্যাড করতে হবে। এটা কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে যদি কাউকে আপনি কমিটির মধ্যে নেন এবং কমিটির মধ্যে থেকে বের করে দেন, প্রত্যেকবারই আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি এটা বৈধ নয়। এরপরে যেটা হলো যে ডকুমেন্টের কথায় চলে আসি। বিশেষ করে যারা নতুন এনজিও করেছেন বা করছেন, এখনও 2 বছর 3 বছর হয়ে গেছে, ডকুমেন্টটা কীভাবে কী করবেন তা নিজে বুঝে উঠতে পারছেন না। শুধু রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু এনজিও পরিচালনা করা যায় না। আপনাকে সঠিক নিয়মে সব কিছুই আপনাকে তৈরি করতে হবে। যেরকম আমি ক্লাবই হোক, ট্রাস্ট হোক, এনজিও হোক, এনপিও হোক,
যে যে কোনো নন প্রফিট অর্গানাইজেশন, যে ধরনের নন প্রফিট অর্গানাইজেশন হোক না কেন, তাদের ডকুমেন্টগুলো প্রায় একই রকমের থাকে, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা আলাদা হয়। তো এগুলো জিনিস আপনাকে রেডি না করলে আপনার পূর্ণাঙ্গ একটা এনজিও যে পরিচালনা করবেন তা করতে পারবেন না, এবং প্রত্যেকটা পদক্ষেপে আপনি বাধা পাবেন। আমি প্রথমে আপনাদেরকে যে অফিস, যারা তো অনেকে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু তাদের অফিস নেই, নিজের বাড়িতে করেন, অথবা কোনো জায়গায় দেখিয়েছেন যে অমুক জায়গায় করেছি, কিন্তু কোনো পাকাপোক্তভাবে কোনো অফিস নেই। প্রথমত ভুল হলো এই জায়গাটাই যে আপনার যে এনজিও করেছেন তার একটা নির্দিষ্ট অফিস থাকবে, সেটা হলো রেজিস্ট্রার অফিস। আপনারা নিশ্চয়ই যখন রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকটা ডিডের মধ্যে বা রেজিস্ট্রেশনের এমওয়ের মধ্যে রেজিস্ট্রার অফিস উল্লেখ রয়েছে, অ্যাড্রেসটা। সেই রেজিস্ট্রার অফিসে আপনাকে পাওয়া যাচ্ছে না, কারণ আপনি সে অফিসই করেননি। হয়তো কেউ বাড়ি থেকে পরিচালনা করছেন, কেউ হয়তো একটা ছোটোখাটো ঘরের মধ্যে পরিচালনা করছেন, কিন্তু বৈধ কোনো কাগজ নেই। আর ক্লাবের ক্ষেত্রে বলবো, তাদের তো যেখানে একটা ক্লাব তৈরি করে অফিস ঘর করে বা যেখানে হোক করে কিন্তু ক্লাবের কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, কিন্তু ক্লাব ঘরটা রয়েছে। সমিতির ক্ষেত্রেও একটা অফিস পাওয়া যায়, কিন্তু বিশেষ করে এনজিও, এনপিও, ট্রাস্টের ক্ষেত্রে কোনো অফিস, ম্যাক্সিমাম মানুষের অফিস নেই যারা বাড়ি থেকে পরিচালনা করেন। যেটা একটা মারাত্মক ভুল, এবং এই ভুলটাকে আপনি ঠিক করতে হবে। আপনি যদি ঠিক না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এনজিওকে নানা ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন না। আমার মূল কথা হলো, আপনি আবার এনজিওকে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে মানে গোড়া থেকে আপনাকে ঠিকঠাক পরিকাঠামো তৈরি করে রাখতে হবে। তাহলে আমি প্রথমে বলি যে অফিসের ক্ষেত্রে সে ক্লাবই হোক, আর সমিতি হোক, সোসাইটি হোক, এনপিও হোক, ট্রাস্টি হোক, তাদের যদি নিজস্ব না থাকে কোনো অফিস ঘর বা না থাকে, তাহলে আপনাকে আপনার বাড়িতেই হোক একটা রুমকে, অথবা বাইরে কোনো বারান্দা রয়েছে বা কোনো কারো ঘর নিয়েছেন, সেখানে এগ্রিমেন্ট কপি থাকতে হবে। আপনার অফিসের নামে এগ্রিমেন্ট কপি থাকতে হবে। যিনি বাড়ির মালিক তার সঙ্গে সংস্থার প্রেসিডেন্ট, সেক্রেটারি, অথবা যারা রয়েছেন, শেল্টার রয়েছেন, তাদের সঙ্গে আপনার এগ্রিমেন্টটা করে নিতে হবে। তাহলে আপনার একটা অফিসের এগ্রিমেন্ট থাকবে এবং সেটা রেজিস্টার অফিস হিসাবে গণ্য হবে। যদি কোনো চিঠি বা কোনো ধরনের কোনো কিছু ইনকোয়ারি হয়, তাহলে যেন রেজিস্টার অফিসে আপনাকে পাওয়া যায়, এবং একটা অফিসের পরিকাঠামো আপনাকে রাখতে হবে। এই গেল একটা। দ্বিতীয় নম্বর হলো আপনার ডকুমেন্ট। অনেক এনজিওতে মনিটরিং করতে গিয়ে দেখা গেছে কোনো ডকুমেন্টই নেই। ডকুমেন্ট যদিও রয়েছে, সেটা কিন্তু সঠিক না, ভুল ডকুমেন্ট তারা মেনটেন্স করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বৈধতা থাকবে না। প্রথমত আপনাকে অফিসের পরিকাঠামোর সাথে সাথে কিছু রেজিস্টার মেনটেন করতে হবে। এই রেজিস্টারগুলো হলো, 1 নম্বর আপনার মিটিং রেজুলেশন বুক। একটা মিটিং রেজুলেশন খাতা পাওয়া যায়, প্রিন্টেড খাতা পাওয়া যায়। এনজিও, ক্লাব, সমিতি, ট্রাস্ট পরিচালনা করার জন্য একটা প্রিন্টেড মিটিং বহি রেজুলেশন খাতা উল্লেখ করা, মানে প্রিন্টেড পাওয়া যায়, এটা আপনাকে রাখতে হবে। তাহলে খাতা সম্বন্ধে আমি শেষ করি। এই খাতা কিন্তু আপনাকে মিটিং যখনই করবেন, খাতার মধ্যে মিনিটস তুলতে হবে, এবং সেখানে প্রত্যেক কমিটি মেম্বারের স্বাক্ষর থাকবে এবং লিপিবদ্ধ থাকবে যা যা সিদ্ধান্ত নেবেন। একজন এনজিও বা ট্রাস্ট করছেন বা ক্লাব করছেন, নিজের সিদ্ধান্তে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ওখানে চলবে না। আপনার সবার সম্মতি, মেজর পার্সন, মানে যদি 5 জন থাকে 3 জন, 9 জন থাকলে 5 জন মিনিমাম, তাদের মেজর পার্সন মেম্বারকে নিয়ে আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি সেই মিটিং পাস না করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। একটা গেল। এরপরে আপনার থাকলো রেজিস্টার, কেসবুক। আপনি যাই খরচা করুন, আমি যে সমস্ত ক্লাবে বা সমিতি বা এনপিও বা ট্রাস্টের কেশিয়ার রয়েছেন, তাদেরকে বলবো আপনারা হাতে নগদ মিনিমাম রাখতে হবে। মিনিমাম কোথায় অর্থ হলো, হতে পারে 1500 বা 2000 বা 2500।
বাকি টাকা আপনার সমিতির বা ক্লাব এনজিও ট্রাস্টের নামে ব্যাংক খাতা কিন্তু থাকতে হবে, সেখানে লেনদেন করবেন। এবং কি সেই খাতার সঙ্গে আপনার লেজার, কেসবুক সব কিছু মেনটেন করতে হবে। আপনাকে যেমন কেসবুকটা বললাম, কেসবুকটা আপনাকে নিয়ে রাখতে হবে, এবং কেসবুকটা আপনার আয় ব্যয় যে হিসাবটা প্রতি বছর প্রতি মাসে আপনাকে আপডেট করে নিতে হবে, সেই দায়িত্বটা কিন্তু ক্যাশিয়ারের। এবং সেই খাতাটা আপনাকে দোকানে কিনে পাওয়া যায়, লেখাই থাকে কেসবুক। সেই খাতাটা নিয়ে আপনাকে মেনটেন করতে হবে। প্রতি মাসে যে আয় ব্যয় হচ্ছে বছরের শেষে আপনাকে এই খাতা অনুযায়ী কিন্তু অডিটটা হবে। এবার গেল লেজার বুক। লেজার বুকের কথা অর্থ হলো জেনারেল লেজার থাকে, যে খরচের হেডগুলো আপনাকে উল্লেখ করে থাকতে হবে। মনে করুন আমি স্টেশনারি প্রিন্টিং করব, সেটা বছরে কতবার কিনছি সেটা কিন্তু পরপর লেজার বুকে থাকবে। আমি কোনো কিছু কোনো এসেট কিনলাম, সেখানে এসেটের জায়গায় আপনাকে আমি মনে কম্পিউটার কিনেছেন, তো কম্পিউটারের ক্ষেত্রে আপনার একটা আলাদা খাত থাকবে, সেটা কত টাকা আপনি বছরে কিনলেন। আয় কত টাকা, ধরুন যে আপনি ডোনেশন পেয়েছেন, তাহলে কত টাকা ডোনেশন হলো। এই প্রত্যেকটা একটা খাতের লেজার বুক তৈরি করতে হবে। বছর শেষ হলে সেটা ক্লোজ করতে হবে যে না, আমার বছরে এত টাকা আয় হয়েছে। এবং সেখান থেকে যদি কোনো জায়গায় ট্রান্সফার হয়, সেখানে উল্লেখ থাকতে হবে, সেটা লেজার বুক। আসলে বিষয়টা অনেক বড়, ক্লাবের যে পরিচালনার যে সাবজেক্টটা অনেকটাই বড়, তাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা জিস্টের মাধ্যমে আপনাকে আমি জানাবো। এরপরে গেল আপনার লেজার বুকটা হয়ে গেছে। এবার নেক্সট আসলো আপনার আউটওয়ার্ড ইনওয়ার্ড রেজিস্টার। মানে এটার অর্থ হলো যদি কোনো রকম কোনো চিঠি আসে, আপনি মাথায় রাখবেন এনজিওতে কোনো রকমের চিঠি আসলে, কোনো রকমের চিঠি কাউকে দিলে আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে। মনে করুন কোন চিঠি আপনি কোনো গভর্নমেন্টকে দিয়ে আসলেন কোনো হেলথ ক্যাম্পের জন্য, তাহলে আপনাকে লিখতে হবে চিঠি নাম্বার এত, মেমো নাম্বার এত তারিখে আমি বিএমএইচকে দিয়েছি হেলথ ক্যাম্প পারপাসে। ওখান থেকে কোনো চিঠি পেলে আপনাকে সে খাতায় লিখতে হবে এবং তারিখে আমি চিঠিটা রিসিভ করেছি এই পারপাসে। এই যে খাতা মেনটেন্স থাকতে হবে। আজকে আপনি না থাকলে অন্য কেউ এসে যেন দেখতে পারে এনজিওর মধ্যে যে বা ক্লাবের মধ্যে যে আপনার এগুলো এসেছিলো বা গেছে। অফিস ডকুমেন্টেশন আপনাকে আপডেট রাখতে হবে। একটা গেল। এরপরে আপনার ডোনেশন বা রিসিভ চাঁদা রসিদ যারা পাচ্ছেন, চাঁদা রসিদ অনুযায়ী আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে। টাকা দিলাম, পকেটে ভরে নিলাম, পরে সন্ধ্যায় ভুলে গেলাম, ক্লাব এনজিও ট্রাস্ট এভাবে পরিচালনা করা যায় না। আর পরিচালনা করলেও বেশি দিন এটা আপনার স্থায়ী হবে না। যার কাছ থেকে আপনি টাকা নিন বা প্রদান করুন, আপনাকে কিন্তু রসিদ দিতে হবে, নগদ রসিদ প্রদান করতে হবে। যদি 8TG থাকে তাহলে 8TG যেন মেনশন করা থাকে। এবং কি যদি 2-2.5 টাকার বেশি আপনি কিন্তু নগদ কেস নিতে পারবেন না যদি আপনার 8TG রেজিস্ট্রেশন থাকে। আর যদি 8TG রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি কেস নিতে পারবেন। চেষ্টা করবেন 2000 বা 5000-এর উপরে টাকাগুলো অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে নেওয়া, ডিডি, চেক, ইউপিআই, এনএফটি, আরটিজিএসের মাধ্যমে আপনার টাকাটা নিতে হবে অ্যাকাউন্টের মধ্যে। এইগুলো স্বচ্ছতা। আপনার চেকের মধ্যে টাকা তুলতে গেলে মিটিং পাস করে তুলতে হবে। যখনই ক্লাব এনজিও ট্রাস্ট যখনই কোনো টাকা আউট করবেন বা মনে করুন একটা মেডিকেল ক্যাম্প করবেন বা কাউকে কাপড় দান করবেন, তাহলে আগে মিটিং হবে। মিটিং করে আপনাকে পাস করতে হবে। পাস করে কত টাকা তুলবেন, কে টাকা তুলতে যাবে, কার সিগনেচার, মানে ধরুন যে আপনার তো ইন্ট্রাকশন দেওয়াই থাকে যে ক্যাশিয়ার বা সভাপতি বা সেক্রেটারি জয়েন্টলি অথবা আইদার টু আর সাহেবার এখন হতে পারে, এনি টু বা জয়েন্টলি হতে পারে, এগুলো আপনাকে দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যাই টাকা আপনি ওখান থেকে আউট করেন না কেন, আপনাকে সিদ্ধান্ত করে টাকা তুলতে হবে। আপনি যখন পারলেন খুশি মতো মিটিং পাস না করে টাকা তুলতে পারবেন না, সম্পূর্ণ অবৈধ। তাহলে যতগুলো রসিদ টাকা পাবেন প্রত্যেক খাতা লিপিবদ্ধ হবে, রসিদ নাম্বার দিয়ে টাকাগুলোকে মেনটেন করতে হবে। এই টাকাগুলো আপনি যখনই ক্যাশ পেলেন সেটার সঙ্গে সঙ্গে আপনাকে আবার মনে করুন আজকে আপনি 20,000 টাকা ডোনেশন পেয়েছেন, এই 20,000 টাকা আজকে আপনি ব্যাংকে গেলেন, তাহলে এখানে 20,000 টাকা এন্ট্রি হবে, আবার ট্রান্সফার হয়ে যাবে ব্যাংক, ট্রান্সফার টু ব্যাংক, সেখানে আবার নীল হয়ে গেল। এরকমই আপনাকে খাতাগুলো ডোনেশন রেজিস্টার আপনাকে মেনটেন করতে হবে। খাতা গেল, ডোনেশন রেজিস্টারটা গেল। এইবারে আপনাকে প্রত্যেক মাসে একটা যে খরচ হয় অর্ডিনারি যেটা বুক থাকে, মিটিং বুকে কল, আপনাকে যখনই কাউকে মিটিং করবেন আপনার নোটিশ দিয়ে করতে হবে। আপনি কোনো মেম্বার যদি অনেকে মেম্বার দূরে থাকে তাদেরকে
চিঠির মাধ্যমে, মেলের মাধ্যমে। অর্গানাইজেশনের একটা মেল থাকতে হবে। আপনার ক্লাব হোক, এনজিও হোক, সোসাইটি হোক, ট্রাস্ট হোক, একটা মেল বাধ্যতামূলক। ইমেল থাকতেই লাগবে। এই ইমেলের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে প্রত্যেকটা মেম্বারকে আপনাকে ইনফর্ম করতে হবে যে আজকে মিটিং রয়েছে, এবং মিটিং হয়ে যাওয়ার পরে সিদ্ধান্তটাও আপনাকে খাতার মধ্যে লিপিবদ্ধ রাখতে হবে, অথবা আপনাকে সফট কপি বা হার্ড কপি হোক ইনফর্ম করে দিতে হবে। যাই কাজ করুন, মিটিং ছাড়া কিন্তু করতে পারবেন না। মিটিংয়ে যদি পাস না হয় হবে না, কিন্তু যদি আপনার করতে হয়, কিন্তু সব যাই করবেন মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে। এবার এই খাতাগুলো আপনাকে ব্রাঞ্চ এসে থাকতে হবে। এবার আপনার বিল ভাউচার। অনেক এনজিও বড় বড় কাজ করছেন বা বিভিন্ন রকমের অনুদান পাচ্ছেন, কিন্তু তাদের কোনো ব্রাঞ্চে গিয়ে তাদের কোনো অফিসে গিয়ে কোনো রকম কিন্তু বিল ভাউচার পাওয়া যাচ্ছে না, বা খাতার সঙ্গে বিল ভাউচারের কোনো মিল নেই। সেক্ষেত্রে এর নিয়ম হলো, যাই আপনি খরচা করবেন বা যা কিছু আপনি নেবেন, যেরকম আয়ের সঙ্গে যে ব্যয় করেছেন, যে আয়ের ডকুমেন্ট থাকবে, তো আয়ের ডকুমেন্ট আপনার রসিদ তো পেয়ে যাচ্ছেন কোথা থেকে টাকা ঢুকেছে। আর ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে যেখানে খরচা করবেন তার বিলটা নিতে হবে। সেই বিলটা আবার যেখান থেকে নেবেন দোকানের নাম প্রিন্টেড অথবা সিল দেওয়া বিল থাকতে হবে। আরও জিএসটি দেওয়া থাকলে তো আরও ভালো। এগুলো বিলগুলোর সঙ্গে আপনার খরচের মিল থাকতে হবে। এগুলো কিন্তু ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে না বলে অডিট, নর্মাল অডিট করে দেয়। অডিটের নিয়মই হলো যে বিল ভাউচার দেখে অডিট করবে আপনাকে, কিন্তু উইদাউট কিছুই হয়তো নেই, কোনো ডকুমেন্ট নেই, অডিট করে দিচ্ছে। সেগুলোকে নর্মাল অডিট বলা হয়। 2 লাখ 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মধ্যে অডিটগুলো করে দেয়। এটা কিন্তু সঠিক নিয়ম নয়। এবার আপনাকে এইগুলো বিল ভাউচারগুলো মেনটেন করতে হয় ফাইলের মাধ্যমে। বাৎসরিক প্রতি বছর কত টাকা খরচ হলো, আয় হলো, যাই হবে, আপনাকে বিল ভাউচার কিন্তু আপডেট রাখতে হবে। এরপরে আপনাকে নিজেকে ডকুমেন্ট, আগেও বলেছি আমি, আপনার এনজিওকে ডকুমেন্টগুলো আপডেট করতে হবে। নতুন এনজিও বা পুরাতন এনজিও যাই রয়েছেন তাদের ডকুমেন্ট আপডেট নেই, তারা ডকুমেন্টটা আপডেট করে নেবেন। নাহলে কিন্তু কোথা থেকে অনুদান বা কোনো ধরনের প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ডকুমেন্টটা আপনাকে আবার বলে দিচ্ছি আমি। এই ডকুমেন্টগুলো প্রথমে তো আপনার রেজিস্ট্রেশন থাকবেই, প্যান কার্ড থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট, আইটিআর ফাইল, CSR1, এনজিও দর্পণ। এই কোটা আপনাকে রেডি রাখলে আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন। এইগুলো ডকুমেন্ট আপনাকে কিন্তু আপডেট রাখতে হবে ব্রাঞ্চের মধ্যে। এরপরে আপনাকে যে এগ্রিমেন্ট কপিটা থাকবে অফিসের, সেটা কিন্তু সঙ্গে রাখতে হবে। আর সবটার সফট কপি আপনি করবেন, সফট কপি ছাড়া কিন্তু হয় না। এবার হলো আপনি যে অ্যাক্টিভিটিগুলো করছেন, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাকে প্রুফ থাকতে হবে। যেরকম অনেকে অ্যাক্টিভিটি করেছেন কিন্তু অ্যাক্টিভিটির কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। কীরকম ডকুমেন্ট? আপনি কোনো দেখা ক্যাম্প করেছেন, হাতে হাতে দিয়েছেন, কোনো ফটো নেই অথবা কোনো ব্যানার করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্টিভিটির কোনো রকম সুবিধা পাবেন না। যেখানে কিছু করবেন, এনজিওর ওয়েবসাইট, ফটো, আপনার পিছনে যেন ব্যানার থাকে। যে কোনো কার্যক্রম করেন যেন আপনার এনজিওর ব্যানার দিয়ে কাজ করবেন, এবং সেই ব্যানারগুলো আপনাকে পরিষ্কার ডেট যেন থাকে। এবং এই অ্যাক্টিভিটিগুলো যে করবেন আপনি, এটা বছরের প্রত্যেকটা বছর যা যা কাজ করবেন সেটা কিন্তু একটা অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে আপনাকে রেডি রাখতে হবে। এবং এই যে অ্যাক্টিভিটিগুলো আপনার প্রতি বছর হেলথ অথবা ডিজাস্টার রিলিফ, আপনি এডুকেশন যাই করছেন, আপনার এনজিওর অ্যাক্টিভিটিগুলো কিন্তু পরপর আপনি সাজিয়ে রাখবেন, এবং প্রত্যেকটা খাত আলাদা করে আপনি কোথা থেকে কী অনুদান পেয়েছেন, তার কি মানে আউটকাম, মানে কথা খরচা কতটা করেছেন, যেই অনুদান দিক না কেন, আপনাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট সব কিছু কমপ্লিট করে রাখতে হবে। অনেকে টাকা হয়তো গভর্নমেন্ট থেকে পেয়েছেন, যে কোনো টাকাই হোক পেয়েছেন, কিন্তু আর পরেই ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান করেননি, তাহলে কিন্তু আপনি যেখানে গ্র্যান্ট আবেদন করবেন সেখানে কিন্তু বাধা পাবেন, আপনাকে দেবে না অথবা ক্যান্সেল করে দেবে। যেই ফান্ডই পাক, আপনাকে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান করে সেই প্রজেক্টের সমস্ত কাজ কমপ্লিট করার একটা সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে, এবং তার প্রপার ডকুমেন্ট মেনটেন করতে হবে। নাহলে কিন্তু আপনি নেক্সট টাইম ফান্ড আপনাকে দেবে না। এরপরে আপনার সমস্ত জিনিস আপনাকে A to Z যাই করবেন, আপনাকে পুরো একটা ফ্রেম, এনজিওটা ফ্রেম থাকবে পুরো,
এর কথা হলো যে যা পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা আপনাকে সুস্থভাবে পরিচালনা করতে হবে। যেখানে যাবেন আইডেন্টি কার্ড, যদি কোথাও কোনো রিলিফ করতে যান অবশ্যই আপনার আইডেন্টি কার্ড অথবা আপনার বৈধ পরিচয়পত্র সফট কপি আপনি অবশ্যই নিয়ে যাবেন। মনে করেন অন্য জেলায় কাজ করতে গেছেন, সেখানে কিন্তু আপনার অনেক সময় বাধা বিপত্তি সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাকে সমস্ত ডকুমেন্ট সফট কপি এবং কি আইডি কার্ড সহ ভলেন্টিয়াররা সেখানে যাবে। এরপরে আপনাকে মনে করুন যে কোনো কিছু ডকুমেন্ট হার্ড কপি কাউকে দেবেন না, সমস্ত ডকুমেন্টই কিন্তু আপনারা হাতে রাখবেন সফট কপি। কাউকে দেখাতে গেলে কোনো প্রজেক্ট অরিজিনাল কপি পাঠাবেন না, যাই দেবেন সব সফট কপি, এবং যখন দেখতে চাইবে তখন আপনি এটা দেখাতে পারবেন যে আমার এইগুলো কপি আমার কাছে রয়েছে। এরপরে আপনার যে অ্যাক্টিভিটিগুলো যে কমপ্লিট করবেন, কোথাও মনে করুন আপনি হেলথ ক্যাম্প করছেন, কোথাও হয়তো মনে করুন যে আপনি ডিজাস্টার রিলিফ করছেন, লোকাল প্রশাসনকে আপনি একবার ইনফর্ম করে দেবেন, সেই চিঠির মাধ্যমে হোক আর মেলের মাধ্যমে হোক, যেখানে কাজ করুন আপনার পারমিশন রয়েছে কাজ করার, কিন্তু লোকাল অথরিটিকে একবার জানিয়ে করবেন, তাহলে আরও বেটার, এবং তাদেরকে প্রয়োজন পড়লে উপস্থিত থাকতে বলবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো রাজনৈতিক পার্সনকে আপনি কোনো রকমে সে যুক্ত করবেন না। আধিকারিক হতে পারে, গভর্নমেন্ট আধিকারিক হতে পারে, কোনো মানে আপনার জন্য মনে করুন যে কোনো এমএলএ রয়েছে, জনপ্রতিনিধি হতে পারে, যিনি পাশ করা প্রতিনিধি হতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক পার্সনকে দিয়ে আপনি কোনো ধরনের অ্যাক্টিভিটি করাবেন না, নাহলে কিন্তু মারাত্মক ভুল এবং কি আপনার ভবিষ্যতে আপনার সংস্থার বিপদ হতে পারে। এই জন্যই আপনি যাই প্রোগ্রাম করুন সরকারি আধিকারিক ইনভাইট করবেন, এবং যদি জনপ্রতিনিধি পাশ করা জন্য হতে পারে, যেরকম উদাহরণ প্রধান হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, এই ধরনের মানুষকে আপনি ইনভাইট করে সে প্রোগ্রাম করাবেন, এবং প্রপার ডকুমেন্টগুলো মেনশন করবেন। পরিষ্কার ক্লিন অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে আপনার এনজিও, এবং সেগুলোকে আপনাকে প্রমোট করতে হবে, তাহলে আপনার এনজিওকে আপনি আগে নিয়ে যেতে পারবেন। এবং সুস্থ পরিচালনার মাধ্যমে কংক্রিট, যেটা আপনাকে কি বলবো যে ক্লিন ডিসিপ্লিন থাকতে হবে, কোনো রকমের অবৈধ কাজ করা যাবে না এনজিওর মধ্যে। কীরকম, আমি এখন আপনাকে একটু আবার বলে রাখি, অনেক অসাধু ব্যক্তি রয়েছে সমাজে, তাদের ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য তাদের আইটিজিও রয়েছে, ওই আপনাকে প্রচুর টাকার প্রলোভন দেখাবে, সেই প্রলোভনে পা দেবেন না, কারণ এই টাকা আপনাকে দিয়ে সে 50% আপনার কাছে দাবি করবে। আপনি এই 50% টাকার লোভে টাকা যদি আপনি গ্রহণ করে ফেলেন, আপনি মারাত্মক ভুল করবেন, ইন ফিউচার আপনাকে অ্যারেস্টও হতে পারে, কারণ এই টাকা উনি ব্ল্যাক টাকাকে আপনাকে দিয়ে এনজিওর মাধ্যমে হোয়াইট করতে চাইবে। আপনি এই টাকা কখনোই নেবেন না, এবং যদি নেন তাহলে পুরোপুরি ডোনেশন মেলে ইনফর্ম করে 100% ডোনেশন লিখে দিতে, কোনো টাকা ব্যাক দেওয়া যাবে না। আর আজকে যে বিষয়টা সম্পূর্ণটা অনেক আরও লম্বা হয়ে যাবে, তার জন্য আমি আজকে এখানেই শেষ করব। এরপরেও যদি আপনাদের কাউন্সিলের প্রয়োজন পড়ে, কনসালটেন্সির প্রয়োজন পড়ে, আমাকে 7 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, এবং সেটা চার্জেবল। তাহলে আপনাকে মিনিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সম্পূর্ণ একটা সাবজেক্ট রয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই ছোটোখাটো প্রশ্ন উত্তর আপনি অবশ্যই আপনার মেল অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।